দর্শক স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান খবর প্রতিদিনে। সংবাদ বিশ্লেষণ ধর্মী এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মানস ঘোষ। প্রতিদিনের নানা ঘটনা থেকে নির্বাচিত কিছু খবর নিয়ে মূলত আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ আলোচনায় উঠে আসে। পুরোটা সময় জুড়ে আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে থাকছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাত। কুদ্দুস আফরাত, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুভেচ্ছা আপনাকেও। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন দেখে আসি বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশনগুলোর সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বৈঠক। শত যোগ্যদের নিয়ে কমিশন গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। মির্জা ফখরুল ইসলামের বক্তব্য গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী মন্তব্য ওবায়দুল কাদেরের। যারা গণবিরোধী রাজনীতি করে জনগণ তাদের পাশে থাকে না বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দ্রুত এগিয়ে চলছে ময়মনসিংহ সদরের পাটগুদাম থেকে রঘুরামপুর পর্যন্ত 4 লেন সড়ক ও সেতু নির্মাণ কাজ। নির্বাচন কমিশনে অর্থলোভী ও বিশেষ সুবিধা প্রাপ্তদের মনোনীত না করার পরামর্শ। সার্চ কমিটির বৈঠকে তালিকা প্রকাশের দাবি বিশিষ্টজনদের, সিদ্ধান্ত কাল। করোনা সংক্রমণ কমলে 22 ফেব্রুয়ারি খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী। প্রায় 1 মাস পর শনাক্তের হার নেমেছে অর্ধেকে, মৃত্যু কমে 20। এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, শঙ্কা যুক্তরাষ্ট্রের। 48 ঘন্টার মধ্যে মার্কিন নাগরিকদের কিয়েভ ছাড়ার নির্দেশ। ট্রাক চালকদের বিক্ষোভে অচল কানাডার গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার অন্টারিওতে জরুরি অবস্থা জারি। নিউ ইয়র্কে করোনা ভ্যাকসিন না নেয়ায় চাকরি হারাচ্ছেন হাজারো সরকারি কর্মী। প্রতিবাদে রাস্তায় নেমেছে শত শত মানুষ। নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি কাজ করছে। আমরা দেখেছি যে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আজকে বৈঠক করেছেন, আগামীকালও বৈঠক থাকছে। 14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। 5 বছর তারা দায়িত্ব পালন করে বিদায় নিতে যাচ্ছেন হুদা কমিশন। কুদ্দুস আফরাত, এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নতুন কমিশন গঠন হচ্ছে সেটি নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এক ধরনের রাজনৈতিক ঐকমত্য বোধহয় প্রত্যাশা করছিলেন দেশের জনগণ। আমরা দেখলাম যে কোনো বিরোধী দল এই প্রক্রিয়ার মধ্যেই অংশগ্রহণ করলেন না। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে এই যে রাজনৈতিক ঐক্যমত, এটা মানে খুবই কম। হঠাৎ যখন দেখা যায় তখন এটা ওই বিজলির মতো আসে। আমরা 90 সনে দেখেছিলাম এরশাদ বিরোধী আন্দোলনের সময় শেষ দিক দিয়ে একটা ঐক্যমত হয়েছিল। ঐক্যমতের তার একটা রূপরেখার মধ্য দিয়ে যে ঐক্যমত হয়ে গেছিল, সেই ঐক্যমতটা কিন্তু তদানীন্তন বিএনপি যখন সরকার গঠন করে 91 নির্বাচনের মধ্য দিয়ে, এরপরে সেই ঐক্যমতটা থাকেনি, নানান কারণে হয়নি। ঐক্যমতের চেষ্টা জোরালোভাবে করা হয়েছিল 96 সনে যখন শেখ হাসিনার নেতৃত্বে সরকার হয়। তখন তদানীন্তন অপোজিশনকেও তারা প্রপোজাল দিয়েছিল যে সরকার যাতে সবাইকে নিয়ে করা যায়, সেরকম একটা আহ্বান তাদের তরফ থেকে ছিল। সেই সময় বিরোধী দলের বেশ কিছু, অর্থাৎ আসম আব্দুর রব, জাতীয় পার্টি, আরো কয়েকটি দল এখানে তারা গিয়েছিলেন। সেইভাবে ঐক্যমতের একটা চেষ্টা করা হয়েছিল। প্রথম বাংলাদেশে একটা সরকারের মধ্যেই একটা ঐক্যমতের চেষ্টা করেছিল, যদিও সেটাও সফল হয় নাই। আমরা দেখি এই যে সার্চ কমিটির কথা বলছেন, আলোচনা হচ্ছে, এই আলোচনায় তারা অংশগ্রহণ করলে, বিএনপি যদি অংশ নিত, তাহলে পুরো বিষয়টা আরো সুন্দর হতো। আপনি যেটা প্রথমেই বললেন যে মানুষের আশা আকাঙ্ক্ষার মতো করে এটা করা যেত। এখন বিএনপি না গেলে তো আর এটা থেমে থাকবে না। এটা আইন অনুযায়ী এটা করতে হবে, এটা প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতির হাতে যেভাবে একটা এর আইনগত ভিত্তি বর্তমান এই বিদায়ী পার্লামেন্টে, অর্থাৎ অধিবেশনে দেওয়া হলো, বিদায়ী অধিবেশনে পার্লামেন্টে দেওয়া হলো, সেই অনুযায়ী সার্চ কমিটি একটা নামের তালিকা দিবেন, রাষ্ট্রপতি তার মধ্য থেকে 5 জনকে নির্বাচন কমিশনে দায়িত্ব দিবেন। এখন কথা হচ্ছে বিএনপির নাম ছাড়াও তাদের মত অনুসারে কিছু দল ওইখানে নাম রেখেছে,
পাশাপাশি জনগণের তরফ থেকে নাম গিয়েছে। আমরা আজকে জেনেছি মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন আজকে প্রথম দফা 2 দফা বৈঠকের পরে যে 3 শতাধিক নাম সার্চ কমিটির হাতে পৌঁছেছে। এই নামের মধ্য থেকে হয়তো আগামীকালও মিটিং হবে, তার একটা সার সংক্ষেপ তৈরি করবেন। আমি আশা করব এবং আমি মনে করি আজকেও যারা বলেছেন ওইখানে অংশীজন হিসেবে যারা আমন্ত্রণ পেয়েছিলেন, যাদেরকে ডাকা হয়েছিল, তারা এখানে বলেছেন যে নিরপেক্ষ, সৎ, সাহসী এই ধরনের মানুষকে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই ধরনের মানুষকে যাতে নামের তালিকা প্রাধান্য দেওয়া হয়। একই সঙ্গে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে আমি শুনবো এই আলোচনায় আমরা যুক্ত করে নিচ্ছি জাগো নিউজ 24.com এর উপপ্রধান প্রতিবেদক সিরাজুজ্জামানকে। সিরাজুজ্জামান, স্বাগত জানাচ্ছি আপনাকে। সার্চ কমিটির বিশিষ্ট ব্যক্তিদের জন্য যে বৈঠকে, সে 2টি বৈঠক আমরা দেখলাম হলো, কারা অংশ নিলেন, কি ধরনের প্রস্তাবগুলো আসলে আসলো মূলত? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ বিটিভির দর্শকদের। আপনারা যেমনটি বলছিলেন, আজকে কিন্তু 2 দফায় অনুসন্ধান কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সকালে আর বিকেলে এই 2 দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বিশিষ্ট জনেরা অংশগ্রহণ করেছেন এবং বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন যে 329 জনের নাম এ পর্যন্ত পাওয়া গেছে। এতেই বোঝা যাচ্ছে যে এই আপনার অনুসন্ধান কমিটি নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ সৃষ্টি করেছে। বর্তমান নির্বাচন কমিশন চলে যাওয়ার পরে কে আসবে এবং কার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা একটা বড় বিষয়। এজন্য দেশের লোকজনের আগ্রহ কিন্তু এই অনুসন্ধান কমিটির দিকে। আগামীকাল অনুসন্ধান কমিটির আবার আরেকটি বৈঠক হবে, এটি হবে বিকেল বেলায়। এই বৈঠকেও কিন্তু বিশিষ্ট জনরা অংশগ্রহণ করবেন। এখানে কবি, সাহিত্যিক আছেন, তারপর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন, এদের নিয়েও বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারা যেসব নাম সুপারিশ করবেন এবং ব্যক্তিগতভাবেও কিন্তু নাম সুপারিশ করা যাচ্ছে। এর মানে হচ্ছে যে এই বিষয়টা এতটাই আপনার বিস্তৃত যে কেউ নাম দিতে পারবেন। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। এর আগে আপনার যে আইনটি হয়েছে সার্চ কমিটি সংক্রান্ত, এখানে কিন্তু 32টি সংশোধনী আনা হয়েছিল। সেই 32টি সংশোধনীর মধ্যে 22টি কিন্তু গৃহীত হয়েছে এবং এর মধ্যে কিন্তু বিএনপি এমপি হারুনুর রশিদ এবং অন্যান্য এমপিদেরও কিন্তু সংশোধনী আছে। বিএনপি বিরোধী দল, বিশেষ করে বিএনপি এবং বিরোধী দল জাতীয় পার্টি, এদের সংশোধনীও কিন্তু গৃহীত হয়েছে। এত সংখ্যক সংশোধনী গ্রহণ করা কিন্তু এর আগে খুব কমই হয়েছে। সুতরাং এই আইনটির উপর ভিত্তি করে এখন যে সার্চ কমিটি গঠিত হচ্ছে এবং সার্চ কমিটি এদিকে গঠিত হচ্ছে, অন্যদিকে আবার যে এখন যে নির্বাচন কমিশনরা রয়েছেন তাদেরও কিন্তু বিদায়ের সময় হয়ে গেছে। তারাও বিদায়ের জন্য। সিরাজুজ্জামান, বৈঠকে যারা ছিলেন, শনিবারের বৈঠকে যারা উপস্থিত ছিলেন, তাদের আমরা জানি যে প্রেসের সঙ্গে পরে কথা বলেছেন, কি প্রস্তাবগুলো মূলত এসেছে? তারা প্রস্তাব দিয়েছেন যে সরকারের সুবিধাভোগী আছেন এবং কাউকে যেন নির্বাচন কমিশনার করা না হয় এবং নির্বাচন কমিশনার হিসাবে নারীদের অংশগ্রহণ আরো বৃদ্ধি চেয়েছেন তারা। এছাড়াও চেয়েছেন যেসব সার্চ কমিটির মাধ্যমে যেসব নাম আসে সেই নামগুলো যেন প্রকাশ করা হয়। এইসব দাবিদার তারা জানিয়েছেন। আরো সম্ভবত মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধা বিরোধী কোন শক্তিকে যারা বাংলাদেশ বিরোধী, যারা স্বাধীনতার সময় আমাদের বিরোধিতা করেছেন, তারা যাতে না আসে এবং তাদের যেন না দেওয়া হয়, এই দাবিও তারা জানিয়েছেন। সিরাজুজ্জামান, আপনি নিশ্চয়ই ছিলেন এলাকায়, কি বৈঠকটি আসলে কিভাবে অনুষ্ঠিত হলো? সার্চ কমিটির প্রধান বা সদস্যরা তো নিশ্চয়ই ছিলেন, যারা উপস্থিত বিশিষ্ট নাগরিকরা ছিলেন, পরবর্তীতে সাংবাদিকদের উপস্থিতি আমরা দেখেছি। তারা কি প্রত্যেকে কথা বলেছেন বা নিজে কোনো নাম প্রস্তাব করেছেন কিনা একটু আমাদেরকে যদি বিস্তারিত বলতেন। 2 দফায় বৈঠকে তারা আসলে অনেকেই দাবি জানিয়েছেন যে সার্চ কমিটি গঠন করে যে নির্বাচন কমিশন গঠিত হবে, শুধু নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, সেই নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারেন সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন। সেই বিষয়ে সজাগ থাকার জন্য তারা সার্চ কমিটিকে বলেছেন এবং এই ব্যাপারে যাতে
সরকার এবং অংশীজনেরা কাজ করেন, রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচন কমিশনকে সহায়তা করেন। কারণ একটা নির্বাচন তো শুধু একটি নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না, এটা আপনার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ না করে কিংবা যদি সহিংসতা করে, তাহলে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু গিয়ে সেই সহিংসতা দূর করা সম্ভব নয়। তাই এই সার্চ কমিটি বৈঠকে যারা অংশ নিয়েছেন তারা বলেছেন যাতে এই বিষয়টা আগামী আসন্ন নির্বাচনটা যাতে সবার অংশগ্রহণে নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, এই দাবি তারা জানিয়েছেন। অনেক ধন্যবাদ সিরাজুজ্জামান আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। কুদ্দুস আফরাত, একটি বিষয়, কয়েকটি বিষয় মানে কয়েকটি প্রশ্ন রয়েছে আমার। প্রথমত হচ্ছে যে অবশ্যই আগামী জাতীয় নির্বাচনটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং সেখানে সকল দলের অংশগ্রহণ একটি বিষয়, কিন্তু সার্চ কমিটির তো নিশ্চয়ই এই এখতিয়ার নেই এই বিষয়গুলো কিভাবে, এটি একটি রাজনৈতিক সমাধানের বিষয়। আরেকটি হচ্ছে যে আমরা অনেকের কাছেই আমি শুনলাম, সিরাজুজ্জামানও বলছিলেন যে প্রস্তাবিত নামগুলো গণমাধ্যমে যেন প্রকাশ করা হয় এবং গণমাধ্যম ব্যক্তিত্বরাও সেটি বলেছেন, কিন্তু আমি কিন্তু আইনে সুস্পষ্ট এই জায়গাটি পরিষ্কার বুঝতে পারছি না। আইনে যেটি বলা হয়েছে সম্ভবত 10টি নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারবে সার্চ কমিটি। ঠিকই বলেছেন আপনি, কারণ সার্চ কমিটি যে নামগুলা পাঠাবে সেগুলোই একমাত্র রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর রাষ্ট্রপতি যে 5 জনকে মনোনয়ন দিবেন সেটাই আমরা জানতে পারবো। এর বাইরে সার্চ কমিটি আনুষ্ঠানিকভাবে কাদের নাম গিয়েছিল তাদের কাছে সেটা প্রকাশ করার কোনো আইনি বিধিবিধান অর্থাৎ আইনে নেই। এখন যদি আইনে যেহেতু নেই, সার্চ কমিটি যদি মনে করে প্রকাশ করে করতে পারবে, আবার যদি মনে করে যে তারা করবেন না তাহলে তাও করতে পারেন। আমি যে বিষয়টার দিকে দৃষ্টি দিব সেটা হচ্ছে আজকে সার্চ কমিটির বৈঠকে মূলত যারা ওইখানে উপস্থিত হয়েছিলেন, কথাবার্তা বলেছেন, তারা পরে গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা প্রত্যেকের বক্তব্যই মনোযোগ দিয়ে শুনেছেন। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক আসিফ নজরুল ইসলাম সাহেব নিজেই বলছিলেন, তিনি সরকারের জন্য অন্যতম সমালোচকও, তিনিই বলছিলেন তাদের বক্তব্য খুব মনোযোগ দিয়ে সার্চ কমিটি শুনেছে। এরকম তারা কিছু গাইডলাইন দিয়েছেন, তারা কিছু প্রস্তাবনা দিয়েছেন, কেউ কেউ নামও দিয়েছেন ওইখানে। মুদ্রা কথা হচ্ছে এই যে সুবিধাভোগীটা সার্চ কমিটি চিহ্নিত করবে কোন প্রক্রিয়া। সার্চ কমিটির সামনে সুবিধাভোগী শব্দটা ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সুবিধাভোগীটা এই সময়ে চিহ্নিত করার উপায় রাজনৈতিক সরকারের সময়ের সুবিধাভোগী, যে কোনো রাজনৈতিক গাইডলাইনে বোধহয় বলেছে। এখন সুবিধাভোগী বলতে গেলে আবার এর ডেফিনিশন কিন্তু বিভিন্ন জন আছে। আমরা তারা যেটা মিন করেছেন চাকরির অতিরিক্ত চুক্তিভিত্তিক থাকা ইত্যাদি ইত্যাদি নানান কিছু, বা অন্যান্য জায়গায় বা দেশের বাইরে মিশনগুলোতে যাওয়া, এইসব কথা। কিন্তু যেটা আমি বলছি সেটা হচ্ছে যে চাকরির অতিরিক্ত যখন চুক্তিভিত্তিক নিয়োগ হয় কোনো ব্যক্তি বা কোনো আমলা, তার কিন্তু প্রয়োজনীয়তা আছে বলে সরকার তাকে নিয়োগ করে। আমরা এটা জানি, অনেকে হয়তো তদবির করেও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদের প্রয়োজনীয়তা আছে তাদেরকে সরকার আরো 1 মেয়াদ 2 মেয়াদ 3 মেয়াদ এরকম তাদেরকে রাখা হয়। এটাকে সুবিধাভোগী বলা যাবে না, কারণ সে ওই টাইমটা সার্ভ করেছে এবং সরকার তাকে প্রয়োজন মনে করেছে সেই জন্য রেখেছে। আবার এইটাকে ভিন্ন ব্যাখ্যা করতে পারে, তো সেই জন্য বলছি এটা একটা ভ্যাগ টার্ম আমার কাছে মনে হচ্ছে। আর 2 হচ্ছে এইবার যেটা অন্যান্য যারা আজকের আলোচনায় গিয়েছেন তারা যেরকম নারীদের কথা বলেছেন, সংখ্যালঘুদের কথা বলেছেন, মুক্তিযোদ্ধাদের কথা বলেছেন। আমি মনে করি আমাদের এই নির্বাচন কমিশনের একটা সময় ছিল বিচার বিভাগ থেকে এসে ওইখানে চিফ ইলেকশন কমিশনার হওয়া। আবার পরবর্তীতে দেখা গেল যে এখানে আমলারা অর্থাৎ বিশিষ্ট যারা ব্যক্তি এবং আমলাদের ভিতরে যারা খুব খ্যাতিমান তাদেরকে ওইখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তা আমি এই জায়গাটা মনে করব যে হতেই পারে তাদের এর বাইরে থেকে তো আসবে না, তারপরে যাতে এবার আইনজীবী যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, চিকিৎসক যেতে পারেন, সামরিক বাহিনীর বা পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও যেতে পারেন, সাংবাদিকদের মধ্যে কেউ যেতে পারেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর ব্যাপারে। কারণ নির্বাচন কমিশনটা দুটো দিক, একটা হচ্ছে তার ল এনফোর্সমেন্টের জায়গাটা আছে, আরেকটা হচ্ছে নীতি নির্ধারণী প্রশাসনিক দিক। আবার নির্বাচনের অভিজ্ঞতাগুলো থাকতে হবে, অর্থাৎ বড় বিষয়গুলো যাতে কন্ট্যাক্ট করতে পারে। নির্বাচন কমিশন কিন্তু আরেক দিক দিয়ে রাজনৈতিক দলের উপর একটা মনিটরিং করে, যেহেতু রাজনৈতিক দলগুলো তার আয় ব্যয় নানান কিছু হিসাব নিকাশ এখানে জমা দিতে হয়।
সো এইসব বিষয়ে যারা পারঙ্গম, সৎ, নির্ভরযোগ্য এবং সাহসী, যে কথাগুলো আমাদের অনেকেই আলোচনা করছেন, আমি মনে করি এদের মধ্য থেকে সার্চ কমিটি যাদেরকে মনে করবেন তাদেরকেই, তাদের কার অতীতে কি সুবিধাদি নিয়েছেন সেটা প্রাধান্য না দিয়ে বরঞ্চ যার যেরকম কি আছে ঐতিহ্য আছে বা অন্যান্য বিষয় আছে তাদেরকে মিলিয়ে একটা নাম প্রপোজাল করবেন। কয়েকটি বিষয় তো অবশ্যই বলা চলে, যে চরিত্রগত স্বচ্ছ চরিত্র, এটি আইনি বলা আছে, নির্লোভ, এরকম এটা বলাই আছে। হ্যাঁ, আমরা প্রত্যাশা করব, মানে এটি যদিও একটি জটিল কাজ, অনেক নাম থেকে বাছাই করা এবং সব ধরনের খুঁটিনাটি তথ্য যাচাই করে। এবং আমার কাছে আরেকটি জিনিস মনে হয় যে প্রস্তাবিত নামগুলো কিন্তু শেষ পর্যন্ত গণমাধ্যমে চলে আসে। সেটা আসবে, নানান সূত্র থেকে আসতে পারে, কিন্তু কথা হচ্ছে এইবারকার পরিষ্কারভাবে সেটি প্রকাশ করতে পারবেন কিনা সার্চ কমিটি, সেটি একটি প্রশ্ন। যদি গণমাধ্যম বিভিন্ন সূত্র থেকে আনতে পারে, গণমাধ্যমের সেই স্বাধীনতা আছে প্রকাশ করার, কিন্তু সেটা কতটা নির্ভরযোগ্য হয় সেই জিনিসটা দেখতে হবে, এক। আর দুই হচ্ছে এবার সার্চ কমিটি অন্যান্য কমিটির চেয়ে আমার কাছে অনেকটা খুব স্বাধীন, সৎ, নিরপেক্ষ এরকম মনে হচ্ছে। তার কারণে সেটা প্রধান থেকে আরম্ভ করে অন্যান্য যে পদগুলো আছে, কনস্টিটিউশনাল পদগুলো আছে, কনস্টিটিউশনাল পদে সাধারণত কি বলা যায়, নির্লোভ, সাহসী এবং খুব পারঙ্গম বিশিষ্ট ব্যক্তিদেরকে সাধারণত আমলাদের মধ্যে থেকে ওইখানে নিয়োগ দেওয়া হয়। সুতরাং যেহেতু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এই জায়গাগুলোর থেকে ইনক্লুড করা হয়েছে সার্চ কমিটিতে, সার্চ কমিটি সেইখানে অনেক বিচক্ষণতা রাখবে, এটা আমি বিশ্বাস করি। আজকের বৈঠকে কিন্তু এই প্রসঙ্গটাও এসেছে যে বিএনপির উচিত এখানে নাম পাঠানো বা পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা। এটা প্রায় সবাই বলেছেন, ডাক্তার জাফরুল্লাহ এই প্রসঙ্গটি তুলেছেন। ডাক্তার জাফরুল্লাহ বলেছেন, ডাক্তার জাফরুল্লাহ একজন বিএনপির প্রতি তার কিছুটা দুর্বলতা আছে আমরা জানি, তারপরও তিনিও বলেছেন, এটা দেশবাসীও মনে করে বিএনপি এই জায়গাটা তার নাম না দিয়ে সে কি গেইন অর্জন করবেন সেটা কিন্তু অনেকের অজানা। এর মধ্যে তারা সার্চ কমিটি মানেই না, এক ধরনের নীরবতা, এটি এক ধরনের অশনি সংকেত কিনা সেটিও প্রশ্ন আসতে পারে। না, অশনি সংকেত হওয়ার কিছুই নেই, সেরকম কিছুই নেই। কারণ দেখেন, সবকিছুই কনস্টিটিউশনের মধ্য দিয়ে চলবে। কনস্টিটিউশনে যেটা বলা আছে এর বাইরে যাওয়ার কোনো কারো নেই। বিএনপি বর্জন করতে পারে, বিএনপি বয়কট করতে পারে, সেই অধিকারও তার আছে। কিন্তু এইসব কাজে, কারণ নির্বাচন কমিশন গঠন কিন্তু হয়ে গেলে এটা থেকে যাবে। সো নির্বাচন কমিশন গঠনে তাদের মতামতটা জরুরি ছিল, নাম দেখ না দেখ তাদের একটা মতামত জরুরি ছিল, তারা কি ধরনের নির্বাচন কমিশন দেখতে চায়। কারণ বিএনপি অবশ্যই দেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক দল, তার সেই ধরনের না থাকুক, তার একটা সে থাকা প্রয়োজন ছিল, এটা দেশবাসী মনে করে। নিশ্চয়ই, বিশেষ করে যখন আমরা এবং আগামী নির্বাচনের বর্জনটা কিন্তু দেশবাসী ভালোভাবে নেয় নাই, তাদের মতামত দেন, এটা দেশবাসী ভালোভাবে নেয় নাই। বিশেষ করে নির্বাচন কমিশনের যারা যাবে তাদেরও ভিতরে এইটা থাকবে যে এই দলটা আমাদের ব্যাপারে কোনো সে ছিল না। তারপর আমি মনে করি যে যেই নির্বাচন কমিশন হবে বিএনপি তাদেরকে নিশ্চয়ই স্বাগত জানাবে। অপেক্ষায় থাকলাম, পরের প্রসঙ্গে যাই। দিনের আরেকটি উল্লেখযোগ্য কথা হচ্ছে যে সরকারি তরফ থেকে দুই মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই জানিয়েছেন যে 21শে ফেব্রুয়ারির পর স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আর বাধা থাকবে না বলে তারা মনে করছেন। এই আলোচনা আমরা যুক্ত করছি দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নিজামুল হককে। নিজামুল হক, স্বাগত জানাচ্ছি আপনাকে। কোভিড পরিস্থিতি ক্রমশই নিম্নমুখী আমরা দেখছি, এবং তারপরও আজকের যেটি প্রায় 16.5% শনাক্তের হার, এরকম পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কি ভাবনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে কিন্তু শুরু যখন 2019 সালের মার্চ থেকে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়, তখন কিন্তু শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবক সবারই একটা সায় ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা উচিত। কিন্তু এখন ধীরে ধীরে এমন অবস্থা চলে যাচ্ছে, কিন্তু 2 বছরের কাছাকাছি পর্যায়ে চলে আসছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এখন কিন্তু দাবি উঠছে আসলে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন আছে কিনা। আমরা বিভিন্ন ইউনিসেফের একটা প্রতিবেদন আমরা দেখেছি, সেখানে বলা আছে যে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশই সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠান বেশি বন্ধ ছিল। এই বন্ধ থাকার নানা কারণ ছিল, বাংলাদেশের যে প্রেক্ষাপট আর অর্থনৈতিক শিক্ষকদের অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান অবস্থা, সে প্রেক্ষাপট ঠিকই ছিল। কিন্তু এখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা একটা দাবি উঠছে, শিক্ষাবিদরা কিন্তু বলছেন যে সশরীরে ক্লাসের দাবি, অনলাইন ক্লাস তো হচ্ছে। হ্যাঁ, অনলাইন ক্লাস এখন আমার শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি, মানে যেভাবে হচ্ছে সেভাবে না, সরাসরি ক্লাসের কথা। এবং আজকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জে একটা অনুষ্ঠানে বলেছেন যে এখন
শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তাদের কোনো এখন আর আপত্তি নেই, মানে তাদের পক্ষ থেকে সায় আছে। এবং একই সাথে শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে আর হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের সময় আর বৃদ্ধি করতে হবে না বন্ধের সময়। এবং তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে তারা 2-1 দিনের মধ্যে যে এই বিষয়ে পরামর্শ যে কমিটি আছেন সেই কমিটির সাথে বৈঠক করে তারা এই বিষয়ে একটি সিদ্ধান্ত খুব দ্রুতই জানাবেন, কারণ 20 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এরপরে সিদ্ধান্ত জানাতে হবে, আগেই তো জানাতে হবে। সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে একটা দাবি উঠছে এবং নানা মহল থেকে আমরা সবাই আশা করতে পারি এবং সব মহল থেকে যেভাবে বলা হচ্ছে আমরা আশা করতে পারি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। এবং এর বাইরে যারা শিক্ষক যারা আছেন তারা কিন্তু দাবি করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার, তাদের এক্ষেত্রে নানা ধরনের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষার্থী স্কুলে না গেলে কিন্তু তাদের টিউশন ফি তারা পায় না এবং তাদের বেতন বন্ধ। এক্ষেত্রে অনেক দরিদ্র অভিভাবক আছে তারা কিন্তু গ্রামে চলে গেছেন। সব মিলে শিক্ষা একটা অন্যরকম অবস্থা তৈরি করছে, যেটা হজর বলা যাবে না, কিন্তু শিক্ষা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে এই বিষয়গুলো আমি মনে করি অনেকটাই নিজামুল, পরামর্শক কমিটি, জাতীয় কোভিড জাতীয় পরামর্শক কমিটি কোন প্রস্তাবনা এখন পর্যন্ত শিক্ষা বিভাগ বা শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেছে কিনা, অর্থাৎ সংক্রমণের হার কত থাকলে স্কুল কলেজ খোলা যাবে? এর আগে কিন্তু পরামর্শ কমিটি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে সংক্রমণের হার 5% নিচে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে। কিন্তু এখন আমরা যেটা বুঝতে পারছি, কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি যে বাংলাদেশের 3য় ঢেউ কিন্তু অতিক্রম করেছে কিন্তু বলা আছে, এবং ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীদের 2য় ডোজের টিকা দেওয়া প্রায় শেষ পর্যায়ে, 85% শিক্ষার্থী টিকা দিয়েছে। সব মিলে যেহেতু আমাদের টিকার অবস্থা খুব ভালো এবং সেই দিক থেকে কিন্তু এই আমার যেটা মনে হচ্ছে 5%-এর নিচে না, এবং দেখা যাচ্ছে 10%-এর নিচে নামলে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে একটি পরামর্শ কমিটির সুপারিশ আসতে পারে আমার মনে হয় ইতিবাচক। জি জি। এবং সেটি কি প্রতিদিনই ক্লাসে যাওয়া, সশরীরে ক্লাস, সেরকমই প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানে কি কোনো ধরনের বার্তা গেছে কিনা? শিক্ষা প্রতিষ্ঠান একটা বার্তা নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো গণমাধ্যমের মাধ্যমে জানতে পারে এবং আজকে যখন শিক্ষামন্ত্রী যেভাবে বলেছেন সেগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, এর মাধ্যমে একটা আগাম বার্তা পেয়ে যাচ্ছেন, কিন্তু অফিসিয়ালি কোনো বার্তা এখনো পাননি। বার্তা হয়তো শিক্ষামন্ত্রী ঘোষণা পরে শিক্ষা অধিদপ্তর থেকে একটি বিবৃতি যাবে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে এবং পুরোদমে চলবে কিনা সে বিষয়ে নিয়ে কিন্তু একটি সন্দেহ আছে, কারণ এখন কিন্তু বর্তমানে সপ্তাহে 2 দিন করে ক্লাস চলছিল এর আগে, কিন্তু এখন শতভাগ মানে সপ্তাহে 7 দিন শিক্ষা প্রতিষ্ঠান হয়তো চালু নাও হতে পারে, হয়তো ধীরে ধীরে এটা বাড়ানোর পরিকল্পনা আছে। আমরা যেটা বুঝতে পেরেছি যে শতভাগ মানে সপ্তাহে 7 দিন স্কুলে হয়তো থাকবেন না, সেটাকে 2 থেকে 3 দিন, ধীরে ধীরে 4 দিন, 5 দিন, 6 দিন এভাবে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর খোলার একটা পরিকল্পনা আছে সরকারের। অনেক ধন্যবাদ নিজামুল হক আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কুদ্দুস আফরাত, ওমিক্রনের ধরনটি, কোভিডের এই ধরনটি সম্ভবত কিছুটা ম্রিয়মান এবং নিম্নমুখী থাকার কারণেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার উদ্যোগ চিন্তা ভাবনা চলছে, সম্ভবত এটি প্রধান কারণ। তবে এটিও ঠিক যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রথম দফায় 18 মাস এটি একটা বিরাট ক্ষতি হয়েছে, সেটি আমরাও বুঝি, মানে সবাই বোঝার। এই দফাতে হয়তো আর সেই ঝুঁকি নিতে চাইবেন না শিক্ষামন্ত্রী। দেখুন, করোনার বড় আঘাতটা দুটো জায়গায়, দুটো সেক্টরে খুব বড় আঘাত করেছে। একটা হচ্ছে অর্থনৈতিকভাবে সারা ওয়ার্ল্ডে একটা তছনছ অবস্থা করে দিয়েছে, আর একটা হচ্ছে শিক্ষা সারা ওয়ার্ল্ডেই একটা বড় তছনছ অবস্থার মধ্যে নিয়ে গেছে। এটা আমেরিকা থেকে আরম্ভ করে যে কোনো দেশে, কানাডা যেখানে মানুষ জনসংখ্যা খুব কম, অস্ট্রেলিয়া খুবই কম তাদের আয়তন অনুযায়ী, সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে। এটার কারণ হচ্ছে আমরা যে কোনো কাজে, অর্থাৎ আগে জীবনকে রক্ষা করা, এবং শিশুর হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য মূলত ওয়ার্ল্ড ওয়াইড এটা করা হয়েছে। আমরা যখন লেখাপড়া করি, আপনিও মনে হয় বোধ হয় ওই সময় আমাদের লেখাপড়া মূলত শুরু হতো ফেব্রুয়ারি মার্চ থেকে। আমরা তখন বই পেতাম না, জুন জুলাই পর্যন্ত নতুন টেক্সট বুক বোর্ডের নতুন বইগুলো সংগ্রহ করতে আমাদের সময় যেত। কিন্তু 2009-10 সাল থেকে এই বাংলাদেশে এটার একটা বড় পরিবর্তন আসছে। জানুয়ারি 1 তারিখ বই দেওয়া, সরকারি উদ্যোগে বিনামূল্যে বই দেওয়া, এই পর থেকে আমাদের কিন্তু অর্থাৎ শিক্ষা ইয়ারটা একবার জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। এই যে পরিবর্তন এসছে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা স্পিড কাজ করছে, সেই স্পিডটাকে 2020 সালে করোনা তছনছ করে দেয় সারা ওয়ার্ল্ডে, আমাদের এখানে হয়েছে।
এখন ফেব্রুয়ারি চলছে, আমাদের শিক্ষার্থীরা, এটা ছোট হোক বড় হোক যে কোনো জায়গায় হোক, তারা কিন্তু উন্মুখ হয়ে আছে কখন সশরীরে ক্লাস আগের মতো যেতে পারবে। কিন্তু এটাও সত্য, এটাও রিয়েলিটি যে আমাদের অনেক চিন্তা ভাবনা করে পা ফেলতে হয়। জাতীয় পরামর্শক কমিটি একরকম বলেন, আবার অভিভাবকদের একরকম আকাঙ্ক্ষা আছে, শিক্ষকরা একরকম আকাঙ্ক্ষা আছে। এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে বা ছোট ছোট ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত যেসব জায়গায় লেখাপড়া হয়, বিভিন্ন কিন্ডারগার্টেন আছে, সব মিলিয়ে তাদের একটা একরকম আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষাগুলোকে সমন্বিত করতে হয় সরকার সব দিক চিন্তা ভাবনা করে একটা পদক্ষেপ নিতে হয়। আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে উনি জাতীয় পরামর্শক কমিটির সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি সবকিছু আকাঙ্ক্ষার সমন্বয় এক জায়গায় করা খুব কঠিন, তারপরেও আমাদের যাতে ভবিষ্যৎ প্রজন্মের দিকে, তাদের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর রেখে পদক্ষেপগুলো নেওয়া হয়, সরকার সেই ব্যবস্থাই করবেন। সেই উদ্যোগই আসলে শিক্ষামন্ত্রী আশাবাদী একটা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ওদিকে টিকাদান কর্মসূচির খবরও আমরা পেলাম যে 85% শিক্ষার্থীকে, এটিও কিন্তু একটি দারুণ ঘটনা বাংলাদেশে যে টিকা কার্যক্রম এখন দোকানদার, দোকান কর্মচারী, পরিবহন শ্রমিক, এদের কাছেও কিন্তু দুয়ারে দুয়ারে যে দিচ্ছে, ওদের দুয়ারে, ওদের ঘরে ঢুকে এখন টিকা দেওয়া হচ্ছে। একদমই, এবং এটি কিন্তু এক ধরনের মানসিক স্বস্তি দিচ্ছে যে টিকা যখন যত বেশি নিশ্চিত হবে। WHO বলেছে যে টিকাদান যদি সম্ভব হয় পুরোটা এবছরে, তাহলে কোভিডের বিদায় এবছরই হবে। সরকারের হাতে, বাংলাদেশ সরকারের হাতে পর্যাপ্ত টিকা আছে, এটা বারবার বলা হচ্ছে। এখন টিকা যারা নেয়নি, তারা যদি টিকাগুলো গ্রহণ করে তাহলে কিন্তু কোভিড থেকে প্রোটেকশনটা পাওয়া যাবে। করোনা কতটা দূর হবে জানি না, করোনা নিয়ে নানান গবেষণা চলছে এখনো। তবে করোনার যেই খারাপ দিকগুলো আছে, অর্থাৎ মৃত্যু ঝুঁকিটা অনেকটা কমিয়ে দেয় টিকা। সুতরাং টিকা অপরিহার্য হয়ে পড়েছে। আপনি খেয়াল করবেন উন্নত দেশে এখন, অর্থাৎ টিকা ছাড়া কোনো মানুষকে চাকরি দেওয়া হচ্ছে না, পরিবহনে নেওয়া হচ্ছে না, এরকম নানান রকম পদক্ষেপ নিয়েছে। আমাদের এখানে হচ্ছে। আমি মনে করি সবাই টিকার আওতায় চলে আসা উচিত নিজের তাগিদ থেকেই। আজকে এরকম একটি খবর পড়ছিলাম যে নিউ ইয়র্কে 3000 লোকের চাকরি চলে গেল শুধুমাত্র টিকা না দেওয়ার কারণে। যাই হোক, পরের প্রসঙ্গে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর ডিজিটাল বাণিজ্য অর্থাৎ ই-কমার্স, সেটি কিন্তু একটা দারুণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে কোভিড কালে গত 2 বছরে এর ব্যাপ্তি অনেক বেড়েছে, বহু মানুষের কর্মসংস্থানও হয়েছে। আবার এর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, নানা ধরনের প্রতারণার। বড় বড় কিছু ইভ্যালির মতো বড় বড় কিছু প্রতিষ্ঠান এই ই-কমার্সের সুনাম ক্ষুণ্ণ করেছে। তারপরও একটা বিপ্লব, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার এম শাহজাহান। স্বাগত জানাচ্ছি আপনাকে। ই কমার্সের বিষয়ে আপনারই প্রতিবেদনটি দেখছিলাম এবং নানাভাবে আপনি বিশ্লেষণ করার চেষ্টা করছিলেন যে এই বাণিজ্যটি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, একটু আমাদের দর্শকদের যদি বলতেন। আপনাকে ধন্যবাদ। ই কমার্সে বাংলাদেশে একটা রীতিমতো বিপ্লব হয়তো আপনি বলছিলেন যে 2 বছর করোনার এই সময় আমরা যখন ঘরবন্দি, তখন খরচ থেকে বের হতে পারছে না, অনন্য ব্যক্তি বাণিজ্য তখন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ই কমার্স একটা সম্ভাবনাময় হাত হিসেবে দেখাচ্ছিল এবং তারা করোনার ক্ষেত্রে তারা দেখলাম যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী শুরু করে চিকিৎসা ওষুধ পত্র তারা অনলাইনে দিতে পারে। আপনি ঠিকই বলেছেন যে এখানে ইতিমধ্যে বেশ কিছু বিকশিত হয়েছে। ইতালি, ফ্লোরেন্স, ইউনাইটেড, এই যে প্রতিষ্ঠানগুলো জন্ম দিল, এটা কিন্তু পুরো এই ব্যবসা চিত্র পাওয়া যাবে না। এখানে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে একটা প্রতিবেদন করা হয় দীর্ঘদিন চেষ্টার পর, আসলে এই ব্যবসা টিকিয়ে রাখা হবে না, এরকম কথাবার্তা আসতেছিল। তখন দেখা গেল যে না, বাংলাদেশে এই ব্যবসা দরকার আছে এবং বৈশ্বিক এখানে ই কমার্স ডিজিটাল বাণিজ্য থেকে এবং এই ব্যবসা থেকে বাদ দেওয়ারও সুযোগ। বছরে এখন
20,000 কোটি টাকার লেনদেন হচ্ছে, পানিতে হচ্ছে, যেটা আগামী 1 বছরের মধ্যে আশা করা হচ্ছে যে এই পানিতে পরিমাণ দাঁড়াবে 26,000 কোটি টাকা। এবং বর্তমান 1 লাখ মানুষ এখানে কাজ করছেন এবং 24 সাল নাগাদ সেখানে আশা করা হচ্ছে 5 লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে। আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই যে যারা এই ই কমার্সের ব্যবসা বাণিজ্য করে তাদেরই একটা সম্পদ, তারা বলছে যে এখানে প্রায় 1600 প্রতিষ্ঠান এই বাণিজ্য করছে, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে না, এই সংখ্যা আরো বেশি, এই সংখ্যা 2,500। অন্যদিকে ফেসবুক কমার্স, যেটা সংখ্যা প্রায় 2 লাখ মানুষ এই ফেসবুকে ব্যবসা বাণিজ্য করতে, সেখানে তারা কিন্তু উদ্যোক্তা, নারী উদ্যোক্তারা ঘরে বসে কাপড়, তারপরে বিভিন্ন নানা ধরনের পণ্য বিক্রি বেচাকেনা করছেন। শাহজাহান, এই যে দুটো বিষয়, একটি হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তি, কোন প্রাতিষ্ঠানিক ভিত্তি বা আইনি ভিত্তি, এগুলোর বিষয়গুলো নিয়ে আসলে কি কাজ হচ্ছে? এটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসছেন। হলো যে এতদিন তো এই ই কমার্সের কোনো লাইসেন্স ছিল না, কোনো নিবন্ধন ছিল না, কিন্তু বর্তমান সরকার সর্বশেষ যে কাজটা করলেন যে এই সমস্ত প্রতিষ্ঠানের তথ্য মূলধন বা আপনার ভারসাম্যের যে পরিদপ্তর, সেখান থেকে কিন্তু তাদের আপনার একটা নিবন্ধন করতে হবে এবং পিপিআইডি, যেটা মানে হচ্ছে ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এবং এই নাম্বার ছাড়া কিন্তু এখন আর কেউ ই কমার্স ব্যবসা করতে পারবেন না। এবং ইতিমধ্যে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রথম দিনই বাণিজ্যমন্ত্রী 11টি প্রতিষ্ঠানকে কিন্তু এই পিপিআইডি নম্বর দিয়েছেন। এখন তিনি ঘোষণা করলেন যে এখন থেকে যারাই এই ব্যবসা করবে বা প্রস্তুত করতে চান, যারা নতুন উদ্যোক্তা হিসেবে যারা আসতে চাচ্ছেন, তাদেরকে অবশ্যই এই নিবন্ধনের আওতায় আসতে হবে। এবং এটা খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগের ফলে আশা করা হচ্ছে যে অতীত ভবিষ্যতে আর কেউ ই কমার্স সাথে যে এই যে বড় ধরনের দুর্নীতি হয়ে গেল, গ্রাহক ঠকানো, প্রতারণা, এসব বন্ধ হবে, আমরাও সেটা বিশ্বাস করি। এবং এই ক্ষেত্রে অবশ্যই মানে টিকিয়ে রাখতে হবে, এগিয়ে নিতে হবে এবং সেখানে সরকারের অন্য সব নীতিগত সহায়তা যেগুলি দরকার সেগুলো আরো বাড়ানো। ধন্যবাদ শাহজাহান আমাদের সঙ্গে এই আলোচনায় থাকার জন্য। জি, আপনাকে। এটি একটি বড় আলোচনা এবং আমরা এটি নিয়ে প্রায় হইচই দেখি। বহু গ্রাহক নানাভাবে প্রতারিত হয়েছেন, জেনে না জেনে, বুঝে, অথবা আমরা এমনও দেখেছি যে আদালতও প্রশ্ন তুলেছেন যারা বিজ্ঞাপন করছেন মডেল, তাদেরকেও যে আপনারা কেন এগুলোর মধ্যে যুক্ত হলেন খুব ভালো করে না জেনে। একটা শৃঙ্খলার বোধহয় অভাব। আমি জানি না কতটুকু শাহজাহান যতটুকু বললেন প্রস্তুতি কতটুকু আছে, কিন্তু একটা শৃঙ্খলার অভাব কিন্তু রয়েছে হঠাৎ করে সম্ভবত অনেক প্রতিষ্ঠান হয়ে যাওয়ায়। ধন্যবাদ আপনাকে। যে কোনো স্টেপ, যে কোনো নতুন জিনিসের দুটো দিক থাকে, একটা হচ্ছে ইতিবাচক দিক, একটা হচ্ছে নেতিবাচক দিক। ধরেন এর ইতিবাচক দিক কি, ই কমার্স ব্যবসা আসার পরে প্রচুর বেকারত্ব দূর হচ্ছে, ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে, ঘরে বসে ব্যবসা করা যাচ্ছে, ঘরে বসে পণ্য আরেকজন পাচ্ছে, নানান কিছু, এগুলো হচ্ছে ইতিবাচক দিক। আর একটা নেতিবাচক দিক হচ্ছে এখানে প্রতারণা, নানান আঙ্গিকে প্রতারণা হয়। দুঃখিত, ইবেলি এক ধরনের প্রতারণা করেছে বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো। আবার ছোট ছোট ডিজিটাল যেসব প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ ই কমার্সের প্রতিষ্ঠানগুলো আছে, তারা দেখা গেছে যে পণ্যের কথা বলা হয়েছে, পণ্যটা পাঠানোর পর সেই পণ্য এটার ভিতরে থাকেনি, অথবা ওজনে কম, বা যে মানের কথা বলেছে মানটা ঠিকভাবে পাওয়া যায়নি, পেমেন্টটা আগে হয়ে গেছে, সেই জন্য সেটা ফেরত নেওয়া যাচ্ছে না। এখন যেই প্রশ্নটা আপনি করলেন সেটাকে যদি ইয়ে করতে হয়, যেহেতু সব কাজেই একটা ফাঁকি ঝুঁকির ব্যবস্থা থাকে, প্রতারণার ফাঁদ থাকে, ফাঁদকে একটা গভর্নমেন্ট রোধ করার জন্য কি কি ওয়ে নিচ্ছে, ওয়ে নেওয়ার পরে দেখবেন এই যে পুলিশি নানান ব্যবস্থা নেওয়া হয় একটা চোর অন্যায়কারীকে বা বেআইনি পদক্ষেপকে রোধ করার, দেখবেন তার ভিতর দিয়েও কিন্তু আরেকটা ফাঁক তারা বের করে ফেলে, এইখানেও বের করবে। তারপরে গভর্নমেন্টের কাজ হচ্ছে টাইম টু টাইম এটাকে নবায়ন করা, এটাকে বিশ্লেষণ করে ফাঁদ আটকে দেওয়ার পদক্ষেপগুলো নেওয়া। আমি যেটা মনে করি, যেহেতু এখানে অনেক টাকার ব্যবসা জড়িত হয়ে যায়, ইভ্যালিটাই যদি আমি সামনে রাখি, শুধু বাণিজ্য মন্ত্রণালয় না, এর সাথে বাংলাদেশ ব্যাংককে অ্যাকোমোডেশন করতে হবে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়
এই জায়গাটা একটা বিধি ব্যবস্থা রাখতে হবে, কত টাকার পুঁজি তার কাছে আছে, কত টাকা সে নিতে পারে বা গ্রাহকদের কাছ থেকে। এইসব চিন্তা ভাবনার জন্য একটা সেল, একটা মনিটরিং, একটা আলাদা বডি, একটা অবজারভেশন বডি, এরকম নানান কিছু থাকা দরকার। আর যে কথাটা বলতে চাই খুব জোরালো ভাবে, যেহেতু এই সরকারের আমলে এই যে ডিজিটালাইজেশনের যেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে একের পর এক, শিক্ষা ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, আমরা যে কথা বলছি আজকে বড় বড় মিটিং হচ্ছে এই ডিজিটালের মাধ্যমে মিটিং গুলো সেরে ফেলা। আজকে আমিও এই রাতে আমাদের সংগঠনের একটা সারা দেশব্যাপী মিটিং করছি, যেহেতু আমাদের জুম সুযোগটা আছে এখন, এই সুযোগে আমরা কিন্তু এইসব কাজগুলো করছি। এখন এই যে ডিজিটালাইজেশনের বিপ্লব এসছে বা করা হচ্ছে, সেই জায়গায় কি কি ফাঁকি ঝুঁকি আছে ওইগুলোকে প্রতিরোধ করার জন্য একটা মনিটরিং ব্যবস্থা দরকার। আমি মনে করি যে জায়গাটা সরকারের পদক্ষেপ জরুরি, যেহেতু ডিজিটালাইজেশন অর্থাৎ ই কমার্স ব্যবসাটা দিন দিন বাড়ছে এবং এটার জন্য 2018 সালে একটা আইন হয়েছে। সেই আইনের আলোকে সেই আইনকে যদি আরো একটু শক্ত পোক্ত আরো পরিবর্তন করে হলেও, অর্থাৎ ফাঁকি ঝুঁকির জায়গাটা যাতে শক্তভাবে প্রতিরোধ করা যায়, কারণ এই ব্যবসাটাকে আমরা করা যাবে না। এই ব্যবসাটা যদি কন্ট্যাক্ট মুক্ত হয়, মানুষ কিন্তু ঘরে বসে যখন সেবা পাবে, ঘরে বসে যদি যথাযথ সেবা পায় এবং অন্যান্য কিছু গ্রহণ করতে পারে, তখন তার ব্যবসা সম্প্রসারিত বা প্রসারিত হবে। মানুষের একটা বড় বেকারত্বের ইয়েটা কিন্তু এই জায়গায় কমে আসবে, আস্থাও বাড়বে। এই জন্য এই আস্থার কারণে বলতেছি, অন্ততপক্ষে বাংলাদেশে একটা জিনিস খুব শক্তভাবে মনিটরিং করা হোক, সেটা হচ্ছে ই কমার্স ব্যবসা। অনেক ধন্যবাদ কুদ্দুস আফরাত সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে। দর্শক, খবর প্রতিদিনের শেষ প্রান্তে এবার দেখে নেব বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সংবাদ শিরোনাম। 22 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইঙ্গিত। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেছেন, করোনা সংক্রমণের হার কমছে, শিক্ষার্থীদের শিক্ষা জীবন আর যাতে ব্যাহত না হয় সেজন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ আর হচ্ছে না। সম্পর্ক এগিয়ে নিতে উন্মুখ নতুন মার্কিন রাষ্ট্রদূত। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। পিটার জানিয়েছেন, রাষ্ট্রদূত হিসেবে তিনি ওয়াশিংটন ও ঢাকার মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে উন্মুখ। অবশেষে সাবি উপাচার্যের দুঃখ প্রকাশ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি যাচ্ছেন পর্যটকরা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে যাচ্ছেন পর্যটকরা। লাইফ বোট ও স্পিড বোটে প্রতিদিন 2 শতাধিক পর্যটক যাচ্ছেন ছেড়া দ্বীপে। এতে হুমকিতে পড়ছে সামুদ্রিক প্রবাল ও জীববৈচিত্র্য। বর্জ্য ও আবর্জনায় দূষিত হচ্ছে দ্বীপ। 2 কোটি রুপিতে দিল্লিতে মোস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মেগা নিলামে 2 কোটি রুপিতে বিক্রি হলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে ভিত্তি মূল্যে কিনে নিল দিল্লি ক্যাপিটালস। আইপিএল এর পঞ্চদশ আসরের নিলামে প্রথম দিনেই দল পেলেন বাংলাদেশের তারকা পেসার। এবার দেখব সুখবর প্রতিদিন। শৈবাল চাষে সমৃদ্ধ সুনীল অর্থনীতির হাতছানি। বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রের অন্যতম রহস্য সি উইথ বা শৈবাল। কয়েক বছর আগেও বাংলাদেশে এই শিল্পের উল্লেখযোগ্য অবস্থান না থাকলেও এখন ধীরে ধীরে এর প্রসার ঘটছে। এরই মধ্যে শৈবাল দিয়ে তৈরি বিভিন্ন পণ্য স্থানীয় বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। দর্শকের এই সঙ্গে শেষ হচ্ছে খবর প্রতিদিন। সকাল 11টায় বিটিভি ওয়ার্ল্ডে অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।